Welcome to my online class. At first, I would like to introduce myself. I am Muhammad Masoom Ahmed Takib. I am an assistant English teacher at Habibur Rahman High School in Maulibazar Shodor. I hope all of my students are good. By the grace of Allah, I am also good by the omnipotent Allah. Today, I am going to take a class on tag question in part 2. Last class, I have discussed about tag question part 1. Let's start my class. তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবে যে হোয়াইট বোর্ডে লেখা আছে রুট 4 আর আজকে বিষয়টা হচ্ছে কোয়েশ্চনটা আর ক্লাসটা হচ্ছে ক্লাস 9 এন্ড 10 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড ওয়ার্ড। তাহলে আমরা জানি যে নবম ও দশম শ্রেণীতে ক্লাস দশম এবং নবম শ্রেণীতে তোমাদের 9 নম্বরে ফাংশন যেটা থাকে সেই ফাংশনে ট্যাগ কোয়েশ্চন থাকে, সেইখানে 5টি প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেই 5টি প্রশ্নের আপনাদেরকে আনসার করতে হবে। তো আজকে আমি সেই বিষয়ে একটু আলোকপাত করব। আমি রুল 4 লিখে রাখছি, 3 নম্বর পদ্ধতি আমি গত ক্লাসে নিয়েছিলাম। অবশ্য তোমাদের আশা করি তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। আমার রুল হতে তোমরা ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে কিছুটা হলেও অবগত হতে পারবে এবং পরীক্ষার খাতাে কিছু লিখতে পারবে আশা করি। এখন আমি রুল 4 লিখে রাখছি, বাক্যটি ইম্পারেটিভ হলে ট্যাগ কোয়েশ্চনে উইল বসে, কারি বসে, কান্টি বসে, কুলি বসে। এখন আমি যদি বসাই উইল ইউ, তুমি যদি বসাও ক্যান ইউ, সে যদি বলে কান্ট ইউ, সে যদি বলে কুড ইউ, নো প্রবলেম, মারামারি করার কোনো প্রয়োজন নাই, বিকজ সবার রাইট হবে। এখন আমরা প্রশ্ন আসতে পারে স্যার ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমি এটাই বুঝি বক্তা এবং শ্রোতা যখন সামনাসামনি থাকে তখন তার মুখের যে এক্সপ্রেশনটা থাকবো ওটার উপর নির্ভর করে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন মনে করলাম আমি ডু দা ওয়ার্ড, একটা এক্সাম্পল লিখে আছে, আমার সামনে কি ছাত্র বসে আছে, আমি ওকে বললাম ডু দা ওয়ার্ড, তখন আমার ভয়েসটা এত লাউডলি গেছে, যখন স্যারের ভয়েসটা একটা আদেশ রূপে গেছে তার কাছে, তখন এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশমূলক। আর যখন বললাম ডু দা ওয়ার্ড, কাজটি করো, এটা বললাম উপদেশ। তখন আমি যদি আমার ছাত্রকে বলি এইভাবে অনুরোধ বুঝায় প্লিজ ডু দা ওয়ার্ক, মনে করো আমি ছাত্রকে দয়া করে এই কাজটা আপনি করিলাম, শুনাজিন বা বাজি বা ওটা কাজটা করিলাম, তখন এগুলো অনুরূপবাচক। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা এইটুকু বুঝি যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝায় সে বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর যদি ট্যাগ কোয়েশ্চনে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেই বাক্যে আমরা ট্যাগ কোয়েশ্চনে উইল বসাবো। তাহলে আমি যে সেন্টেন্স লিখে রাখছি ডু দা ওয়ার্ক, কাজটি করো, এটা আমরা উপদেশ নিতে পারি অথবা আদেশ নিতে পারি, সেটা নির্ভর করবে সামনাসামনি বক্তা এবং শ্রোতা যখন বসে থাকবে। তো আমরা উইল বসাতে পারি, কুডি বসাতে পারি, কান্টি বসাতে পারি, ক্যানি বসাতে পারি। তাহলে তোমাদের যেটা ইচ্ছে সেটা বসাতে পারো। তাহলে আমি বসালাম উইল ইউ মানে প্রশ্নবোধক চিহ্ন। উইল ইউ মিন্স করবে কি সেটা তার উপর নির্ভর করবো, সে করে যদি তাহলে অবশ্যই করবে, না করে তাহলে এটা অন্তিম করবে না কি। এখন গেল এই 4 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা এটা তোমাদের খাতায় লিখে রাখো, খাতা হলো নিয়ে অবশ্যই তোমরা বসিয়েছো, এখন এটা সুন্দর করে খাতায় লিখে রাখো আর স্যার কি বলি সেটা মনোযোগ সহকারে শুনবে। এখন আমরা যেতে পারি 5 নম্বর রুলে। 5 নম্বর রুলে আমরা দেখব এ মিন্স অক্সিলারি ভার্ব, অক্সিলারি, আর বি মিন্স ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চন এ ইজেন্ট অথবা আরেন্ট বসে। এখন কত হইল স্যার এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? বিস্ময়সূচক বাক্য, মানে আমরা মনের ভাব যেমন আবেগ প্রকাশ করি, মনে করো আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, সাডেনলি আই স এ বিউটিফুল গার্ডেন, তখন আমার এক্সপ্রেশনটা ওয়াও ইটস বিউটিফুল গার্ডেন, কত সুন্দর একটি বাগান হয়, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তখন আমরা খেলায় তো সচরাচর হাট জিতের খেলা, আমরা খেলাধুলা করি, আমিও খেলাধুলা করছি, ক্রিকেট, ফুটবল এভরিথিং, মনে করো কোনোদিন জিতলাম কোনোদিন হারলাম, যেদিন হার জিতলাম তখন আমরা কই হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলা জিতে গেছি, তখন আমাদের এক্সপ্রেশন হবে হাসি, হ্যাপিনেস। যখন আমরা হেরে যাই লস আই হ্যাভ আনজান বা উই হ্যাভ লস দ্য গেম, আমরা খেলায় হেরে গেছি, এই বাক্যটা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। মনের আবেগ প্রকাশ করতে আমরা যে বাক্য ইউজ করি সেই বাক্যকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি অক্সিলারি ভার্ব বলতে বুঝি এম নট, আর নট, ইজ নট, আর নট এগুলো। তাহলে এই বাক্যে আমরা কি বসবো? ইজেন্ট অথবা আরেন্ট। এখন আমরা একটা বাক্য লিখে রাখছি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কেমন সুন্দর হয় পাখিটি, কেমন সুন্দর হয় পাখিটি। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড,
ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, সেহেতু ইজ থাকার কারণে ইজেন্ট, ইজ তার মানে ইজেন্ট বসবে। আর যেহেতু পাখিটা হচ্ছে একটা বস্তু, সরি পাখিটা হচ্ছে প্রাণী, সেহেতু প্রাণীর ক্ষেত্রে আমরা বসাবো ইট, একটি পাখি বুঝেছে, তাহলে ইজেন্ট ইট হয় নাকি। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, এই হচ্ছে তোমাদের বাক্য। তাহলে বুঝতে পারলাম যদি এই জায়গার মধ্যে আমরা লিখছি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বাক্যটি হচ্ছে হাউ বোধক করতে হবে না বোধক, ইজটাকে আমরা ইজেন্ট বসিয়েছি। আর সাবজেক্ট যেহেতু দ্য বার্ড একটি পাখি বুঝাইছে, একটি বুঝাইছে, নির্দিষ্ট অর্থে দি ডিটারমাইনার দি পিছনে বার্ডের আছে, তাহলে বুঝতে হবে এটা নির্দিষ্ট পাখি, এই সকল পাখি বুঝাইছে না, তখন এটা নির্দিষ্ট পাখি মনে করে আমার চোখের সামনে যে পাখি আছে সেই পাখি বুঝাইছে। এখন নেক্সট হলো যাই 6, মূল ভাব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে ট্রান্সলেশনে টেন্স ওদের ডন ডাজেন্ট ডিডন্ট বসে। আমরা এখন একটু আগে আলোচনা করছি বাক্যে যদি এক্সক্লেমেটরি বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন ইজেন্ট অথবা আরএন, কিন্তু এই ক্ষেত্রে অঙ্কিতা কিন্তু বলছে যে অক্সিলারি ভার্ব থাকবে না, থাকবে কি মূল ভাব থাকবে। মূল ভাব বলতে আমরা কি বুঝি, যেমন আমরা একটি ভাবে তিনটি ফর্ম হয় ডু ডি ডান কাম হেট কাম, এগুলো যে প্রথমটা উচ্চারণ করি ভার্ব 1, এটা হচ্ছে মূল ভাব। তার মূল ভাব যুক্ত বাক্য যদি থাকে সেই বাক্যে আমরা টেন্স অনুযায়ী বর্তমান না অতীতকাল সেটা আমাদের ডন ডাজেন্ট বা ডিডন্ট বসাতে হবে। আমি একটি সেন্টেন্স লিখে রাখছি হাউ সুইটলি দ্য গার্ল সিং, কি মধুর ভাবে বা কেমন মধুর ভাবে বালিকাটি গান করেছিল। আমি কি বাংলা অর্থ করছি তখন দেখো কেমন মধুর ভাবে বালিকাটি গান করেছিল, বালিকাটির সুর অত সুন্দর যে, তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করতেছি যে মধুর ভাবে সে গানটি গেয়েছিল, ছিল বলতে সুইটলি মধুর ভাবে, কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল আর সিং হচ্ছে বাদ। এখন আমাদের যেতে হবে সিংটা কোন ক্রমে আছে, অতীতকাল না প্রেজেন্ট কাল। সিং হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, সিং সেং সাং, তাহলে 2 নম্বরে চলে সিং, প্রথমে সিং পরে সেং, 2 নম্বরে আসছে, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা পাস্ট ফর্মের ক্ষেত্রে কি করতে পারি, ডিডন্ট। বাক্যটি যেহেতু হাবোধক আছে সেহেতু নাবোধক করব, ডিড থেকে আসবে ডিডন্ট। আর বালিকাটি যেহেতু একটি মহিলা মেয়ে বোঝাইছে তাহলে সে অবশ্যই কি হবে, শি। প্রনাউন ফর্ম অবশ্যই জানে, পূর্বে ক্লাস আলোচনা করছি বাক্যে নাউন বসবে না প্রথমে ট্রান্সলেশন, সব সময় প্রনাউন ফর্ম, তাহলে দা গার্লের প্রনাউন ফর্ম হচ্ছে শি। এরপরে নুডো ইন্ট্রোডাকশন, এইগুলো আপনাদের এটা। এখন স্যার একটা প্রশ্ন আছে ডন বা ডাজেন্ট কখন বসে, প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হলে ডন বা ডাজেন্টের ব্যবহার জানতে হবে। ডাজেন্ট অনলি বসে যখন সাবজেক্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন বসবে ডাজেন্ট, আর সব ক্ষেত্রে ডোন্ট। গেল আমাদের 6 নম্বর। এখন আমরা 7 নম্বর আসতে পারি। বাক্যের শুরুতে ইট বা দেয়ার থাকলে ট্রান্সলেশনে সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার বসে। বাক্যের শুরুতে তোমাদের দেখতে হবে কি আছে, বাক্যের শুরুতে যদি ইট বা দেয়ার থাকে তাহলে সাবজেক্টটারই ধরিয়া ট্রান্সলেশন বা ইট বা দেয়ার বসাবো, আর টেন্স অনুযায়ী বা অক্সিলারি বা অনুযায়ী সেখানে বা বসাবো। পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। এখন একটা সেন্টেন্স লিখে রাখছি স্যারে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস অন দ্য হোয়াইট বোর্ড দেয়ার ইজ আ সেন্টেন্স ইট ইজ এ বল। এটা হচ্ছে, এটা হয় একটি বল বা এটি হয় একটি বল, এটি হয় একটি বল। বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে সেই বাক্যের মধ্যে করতে হবে নাবোধক। এই বাক্যের সাবজেক্ট আছে ইট বা আছে অক্সিলারি ইজ, তাহলে ইজ তাহলে কি বসে নেগেটিভ ফর্মে ইজন্ট। আর বাক্যের সাবজেক্ট ইট বা দেয়ার তাহলে সেই সাবজেক্টটা যেভাবে আছে সেভাবে তাকে আপ্যায়ন করিয়া লইয়া নিয়ে রাখতে হবে সেখানে, ইট ইজ এ ইট। এখন যদি আমি বলি দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন, সেখানে একটি বাগান আছে, ঠিক তেমনি ওয়েস ইজেন্ট দেয়ার, দেয়ার তাহলে দেয়ার বসবে। এই গেল আমাদের 4 5 6 7 নম্বর রুল। এখন আমরা 8 নম্বর রুলে যাব। রুল 8, তোমরা একটু তাড়াতাড়ি খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো, বিকজ অনলাইন ক্লাসে বেশি সময় নেওয়া যায় না, সেহেতু তোমরা একটু স্পিডলি বোঝার চেষ্টা করো, দেন তারপরে ভিডিওটা পাউজ করে করে বিষয়টা বুঝে নিতে হবে। 8 নম্বর রুল 8। রুল এর কিছু নেগেটিভ শব্দ আছে, কিছু নেগেটিভ শব্দ, এনিথিং ইজ নেগেটিভ শব্দ, যেমন হার্ডলি, rarely, scarcely, hardly, rarely, scarcely, never, seldom, few, a little,
এটা থাকলে সাবকুয়েশনে পজিটিভ থাকবে সে বসে। এই যে শব্দগুলো লিখে আজকে আমি বোর্ডে, তাহলে তোমরা দেখতে পাবে প্রথমে লেখছি আমি হার্ডলি, সেকাসলি, রেয়ারলি, নেভার, সেলডম, ফিউ, আ লিটল। এই জাতীয় কোন শব্দ যদি কোন বাক্যের মধ্যে থাকে সেই বাক্যটা অলরেডি নেগেটিভ, দেখতে লাগবে বাক্যটি পজিটিভ কিন্তু বাক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে তোমাদেরকে এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হতে হবে ফার্স্টে। তাহলে আজকে আমি পরিচয় করিয়ে দিলাম শব্দগুলো সম্পর্কে। যে বাক্যের মধ্যে এই শব্দগুলো দেখতে পাবে সেই বাক্য হচ্ছে নেগেটিভ, আপনাদেরকে হতে হবে পজিটিভ। আমি একটা সেন্টেন্স লিখতে পারি এখন, I can hardly pass in the exam. হ্যাঁ, I can hardly pass in the exam। এই বাক্যের মধ্যে I সাবজেক্ট, can হচ্ছে একটি মডাল ক্লেম ভার্ব, hardly হচ্ছে নেগেটিভ শব্দ। তাহলে এই বাক্যটাকে আপনি বুঝতে হবে যে দেখা যাচ্ছে কোনো নট ফর্ম নাই, দেখতে লাগে পজিটিভ কিন্তু না স্যার এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। কিভাবে বুঝতে পারলাম আমরা যে hardly বলতে আছে। আর বাক্যটা এখন কি বলতে can, তখন can এর can not না বসে বসবে কি can ই বসবে, আর সাবজেক্টটা যাহা আছে তাহা নিয়ে প্রনাউন বসাতে হবে। can কি can I দেন প্রশ্নবোধক চিহ্ন can I। আমরা এখন ক্যান নট বসেছি না, বুঝতে পারলাম কিসের জন্য হার্ডলি ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। এখন আমরা 9 নম্বর রুলে যেতে পারি। 9 নম্বর রুলে আমরা লিখতে পারি যে রুল 9 বাক্যে নাথিং, something, everything, anything থাকলে সাবকুয়েশনে ইট বসে। বাক্যে যদি নাথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং থাকে তাহলে সাবকুয়েশনে ইট বসে। কত সুন্দর বলে স্যার বাক্যে যদি এইগুলো ওয়ার্ড হতে পারে, নাথিং বলতে কোনো কিছুই না, আর সামথিং বলে কোনো কিছু, আর এভরিথিং বলে সব কিছু, আর এনিথিং মধ্যে কোনো একটা কিছু, তাহলে বুঝতে পারলাম এইগুলা এই ওয়ার্ডের মধ্যে নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ, নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ। এই বাক্যটা এই ওয়ার্ডটা তাহলে আপনার বাক্যটা হলো পজিটিভ ফর্ম। এখন মনে রাখো সুদা, মনে রাখো তিং তিং থাকলে ইট বসে, তিং তিং থাকলে ইট বসে। তিং কোনটা বুঝলে, তিং 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 তিং, এই তিনগুলা থাকলে ইট বসে, তার কোশ্চেনে ইট বসে। একটা एग्जांपल লিখতে পারি, সামথিং is wrong, তার কাছে something is wrong, nothing is impossible, something is wrong। আমরা তো কোনো কিছু গুণমাল আছে বা কোনো কিছু জাপসা আছে, তাহলে কি ওয়ার্ড বলি, something is wrong, এখানে কিছু ভুল আছে। something is wrong, তিন শব্দটা আছে, তিন আসার কারণে এই জায়গায় সাবজেক্ট হিসেবে কি বসবে, ইট বসবে। আর এর আগে সেন্টেন্সটা যেহেতু হাবুদো সেহেতু বসবে ইজ আছে, ইজ এর নেগেটিভ ফর্ম বসবে ইজ অন ইট। আর এই জায়গায় আছে নাথিং ইজ ইম্পসিবল। একটা ডায়লগ আছে না, নায়ক আছে না জলিল, তার কাছে কোনো কিছু ইম্পসিবল তো নাই, সেহেতু নাথিং ইজ ইম্পসিবল, তো কোনো কিছু অসম্ভব না। তো এই বাক্যের মধ্যে স্যারে বলছে যে নাথিং ওয়ার্ডটার অর্থই হচ্ছে কোনো কিছুই না, কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না, ইম্পসিবল অসম্ভব। এই বাক্যটা অলরেডি না বলতেছে বাংলায়, তখন এটা অলরেডি নেগেটিভ আছে, আপনারা বলবো পজিটিভ। তখন ইজ এর আপনি এটা বসাইতে পারবা, ইজ এর ইজ ফর্ম বসাতে হবে, নট ফর্ম বসাতে পারবে না, বিকজ ওয়ার্ড ইন নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ, সেহেতু থিং এর পরিবর্তে জাস্ট ইট বসবে, আর বাক্যটি একটা পজিটিভ রাখতে হবে। এখন আমরা যেতে পারি নেক্সট রুল, রুল নাম্বার 10। রুল 10 এ আমরা যেতে পারি, রুল 10 এ দেওয়া আছে বাক্যে everybody, nobody, somebody, everybody, nobody, somebody, anybody, none,
no one, none, no one ইত্যাদি থাকলে ফ্যাক্টরিজেশনে দে বসে। এখন আমরা জানতে পারলাম যে যদি বাক্যের মধ্যে বডি যুক্ত থাকে, everybody, somebody, nobody, anybody, none, no one, এগুলো যদি থাকে বা ওয়ান যুক্ত থাকে, সেই বাক্যটার আমরা বলা লাগবো ফ্যাক্টরিজেশনে সাবজেক্ট হিসেবে দে বসানো লাগবো। nobody বলতে কেউই না, এটা মনে রাখবে, এটা হচ্ছে নেগেটিভ শব্দ, এই নাম হচ্ছে নেগেটিভ শব্দ, no one হচ্ছে নেগেটিভ শব্দ। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দেব লাগবে, এই ওয়ার্ডগুলো হচ্ছে অলরেডি নেগেটিভ, সেই বাক্যটা হবে পজিটিভ। এখন nobody আপনারা শুধু ইজিলি মনে রাখবা বডি যুক্ত থাকলেই দে বসে, বডি যুক্ত থাকলেই দে বসে, যেমন সবটির পাশে বডি আছে, nobody, somebody, anybody, everybody, এগুলো। এরপরে আপনার কিছু ওয়ার্ড দেওয়া আছে, আপনার no one, none, one যুক্ত থাকলে এটা দে বসে। everybody, has a liar, everybody প্রত্যেকে বা সবাই has a liar, সবাই কাকে ঘৃণা করে? মিথ্যাবাদীকে। তোমরা কি মিথ্যাবাদীকে ঘৃণা করো নাকি ভালোবাসো? অবশ্যই তোমাদের आंसर উইথ পজিটিভ করো, বিকজ আমরা সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করি। তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি everybody has a liar, এই বাক্যটাকে আমরা কি করে রাখবো? ট্যাগ কোয়েশ্চন বসানো দেব। এই ট্যাগ কোয়েশ্চন বসাতে হলে কি বসাতে হবে? দেখালাম বাক্যের সাবজেক্ট কি আছে? everybody, ভাব আছে কি? has, has এর দিকে যুক্ত আছে s লাগাই, তাহলে বুঝতাম পারলাম এটা হওয়ার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এবার কি আপনারা কি মনে রাখবেন? ক্যান্সেল বাই ডু, ডন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট বসিয়ে দেবে। তাহলে এই যুক্ত থাকার কারণে বুঝতাম পারলাম বাক্যটা অতীতকরণ নাই, তাহলে ডিডন্ট এর ব্যবহার করতে পারবো না। করা লাগবে আমাদের ডন অথবা ডাজন্ট। এখন লেখা লাগবে ডন বা ডাজন্ট বসাতে হলে আমরা সাবজেক্ট করা লাগবে। সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম, এভরিবডি বলতে সবাই বুঝাইছি, তাহলে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হলে কি আসে? প্লুরাল ফর্ম হচ্ছে ডু বসে, তো ডুটা কি হবে? নেগেটিভ হলো ডন্ট, ডন। আর এইখানে সাবজেক্ট হিসেবে বডি যুক্ত থাকলে কি বসে? দে, ডন, দে। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? অবশ্যই বুঝতে পারবে যদি একটু মনোযোগ সহকারে তোমরা আমার ক্লাসটা অবলোকন করো। তাহলে এভরিবডি হ্যাজ আ লায়ার, ডন্ট দে। ডন বসার কারণ হলো সাবজেক্টটা প্লুরাল ফর্ম এবং দে বসার কারণ হলো বডি যুক্ত আছে। এখন আমি নেক্সট যেতে পারি, বাক্যে যদি রুল নাম্বার 11, রুল 11, রুল 11 আছে আপনার বাক্যে all of you, some of you, none of you, most of you ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশ্চনে ইউ বসে। এখন আমরা ইজিলি একটা বিষয়কে বলি অল অফ ইউ, যেমন আমি তোমাদের অল অফ ইউ মাই স্টুডেন্টস, তোমরা সকল আমার ছাত্ররা লিখে বললাম। অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, তাকে যদি তাহলে সেই বাক্যের সাবজেক্ট হিসেবে আপনি আনা লাগবো, অবশ্যই প্রোনাউন হিসেবে আনা লাগবো ইউ, আর টেন্স হলে ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব তাহলে তার নেগেটিভ, নেগেটিভ তাহলে তার পজিটিভ, আর অক্সিলারি ভার্ব না তাহলে তার ডন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট অথবা ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে টেন্স অনুযায়ী। তাহলে আমরা একটা সেন্টেন্স করতে পারি অল অফ ইউ মাই স্টুডেন্টস, all of you my students are good, আমার সকল ছাত্রছাত্রীরা ভালো। তোমাদেরকে স্যারে জানি তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা ভালো, সেহেতু লিখছি all of my students are good, আমার সকল ছাত্রছাত্রীরা ভালো। তো এই বাক্যটা আমাকে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। ট্যাগ কোয়েশ্চন করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? দেখা লাগবে যে বাক্যের সাবজেক্টটা কি, অল অফ ইউ আছে, তাহলে সাবজেক্টটা প্রোনাউন্সিয়েশন ইউ, ইউই দেবে এবং পছন্দ চিহ্ন, আর যেহেতু আর আছে আর এর নেগেটিভ ফর্ম আরএন্ট, আরএন্ট ইউ হও নাকি তোমরা অবশ্যই তোমরা ভালো, তাহলে বুঝতে পারলাম অল অফ ইউ তাহলে ইউ, ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এখন আমরা নেক্সট দিতে পারি নেক্সট হলো আমরা করতে পারি অল অফ আস, রোল নাম্বার 2, সরি রোল নাম্বার 12, all of us
some, none, every, one, everyone, most of us. থাকলে থাকবেশনে we বসে, we বসে। এখন আমরা দেখতে পাচ্ছি all of us, as এর আমরা জানছি সাবজেক্ট ফর্ম দিবা, as এর সাবজেক্ট ফর্ম হচ্ছে we, আর এরপর হচ্ছে our, we, us, our। তাহলে all of us, some of us, none of us, every one of us, most of us থাকে যদি, তাহলে আমরা as এর ফ্যাক্টরিয়েশন যখন প্রনাউন বসাইবো সাবজেক্ট ফর্ম দিয়া, তখন আমরা as এর পরিবর্তে কি বানাবো we। তাহলে একটা एग्जांपल আমরা লিখতে পারি এখন বলি, যেমন some of us did the work, some of us তাদের কিছু জন, আমাদের কিছু জন কাজটি করেছিল, আমাদের কিছু জন কাজটি করেছিল। এই বাক্যটারে আমরা এখন ফ্যাক্টরিয়েশন করব। some of us did the work, did ভাবটা হচ্ছে ভাবে পাস্ট ফর্ম, যেমন do, did, done। তাহলে দুই নম্বর হচ্ছে did, তাহলে did টা কারণে আমরা এই বাক্যটা কোন লাগবো, অবশ্যই নেগেটিভ ফর্ম, বাক্যটা হচ্ছে পজিটিভ ফর্ম। আমাদের কিছু জন কাজটি করেছিল, অতীতকালে করেছিল। তো did তাহলে didn't, কি হবে didn't, এবারে আজ তাহলে we, didn't we, করেছিল না কি didn't we, কি বসবে didn't we। এবারে ঠিক তেমনই বসে যদি all of us join the class, all of us join the class, সকলে তারা ক্লাসে যোগদান করেছিল, যেমন বসবে didn't they, তারা কি didn't we, তারা কি করেছিল। এখন আমরা নেক্সট রুল, লাস্ট রুল আমাদের ফ্যাক্টরিয়েশনের, এই হচ্ছে আমাদের লাস্ট রুল ফ্যাক্টরিয়েশনের, এটি হচ্ছে লাস্ট all of them, রুল নাম্বার 13, all of them, some of them, none of them, most of them, ইত্যাদি থাকলে ফ্যাক্টরিয়েশনে দে বসে। আমরা একটা বিষয় লক্ষ্য করি, দে, দেম, দেয়ার, এই হচ্ছে দেম ফর্মে থাকবে all of them, some of them, দেম ফর্মে থাকবে তখন আমরা ফ্যাক্টরিয়েশন সাবজেক্ট ফর্মে বসাবো দে, এইটা ব্যবহার করি। all of them, none of them, some of them, every one of them, most of them, এরকম যে them যুক্ত থাকে, তাহলে আমরা সেই বাক্যে ফ্যাক্টরিয়েশনের সাবজেক্ট ফর্মে দে বসবে আর টেন্স অনুযায়ী ভার্ব বসবে। এক্সাম্পল আমরা লিখতে পারি all of them join the class, all of them join the class, তাদের সকলে জয়েন যোগদান করে দা ক্লাস, তাদের সকলে এই শ্রেণীকক্ষের ক্লাসে যোগদান করে। এই যে আমার ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস, তোমরা মনে করে আমি তোমাদের বললাম অল অফ ইউ বললাম, এখন যদি বলি তাদের সকলে আমার ক্লাসে জয়েন করছে, যোগদান করছে, অল অফ দেম জয়েন দা ক্লাস, তাদের সকলে ক্লাসে যোগদান করে, এটা হচ্ছে বর্তমান কাল। তাহলে এই বাক্যে আমরা দেম এর সাবজেক্ট ফর্মে আমরা কি বসাবো দে, এই জায়গায় আমি দে বসিয়ে রাখলাম, এবং এখন বসাতে হবে টেন্স অনুযায়ী। এখানে অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব পজিটিভ তাহলে নেগেটিভ ফর্ম, আর নেগেটিভ তাহলে পজিটিভ ফর্ম। এখন দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে, subject all of them join verb the class subject, there is no auxiliary verb in the sentence, we see in the sentence there is no auxiliary verb। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে কোনো auxiliary verb নেই, সেহেতু দেখতে মূল ভাবটা কি join। এই join হচ্ছে ভাবে মূল ফর্ম, join joined join, তাহলে মূল ফর্ম থাকার কারণে do অথবা don't ব্যবহার করা হবে, অথবা doesn't অথবা does ব্যবহার করা হবে। বাক্যটা হচ্ছে পজিটিভ বাক্য, সেহেতু নেগেটিভ করতে হবে, আর সাবজেক্ট করা লাগবে, সাবজেক্টটা them আছে প্লুরাল ফর্ম, সেহেতু অবশ্যই কি আসবে do, আর do সাথে নেগেটিভ করতে হলে don't, don't they, don't they। এই হচ্ছে আপনাদের
ট্যাক্টুয়েশনের 13টি রুল, এই 13টি রুল ফলো করলে আশা করি তোমরা ট্যাক্টুয়েশনে আর কোনোদিন তোমরা বিভ্রান্তি সৃষ্টি হবে না এবং পরীক্ষার সময় ইজিলি তোমরা ট্যাক্সটা পূরণ করতে পারবে, পাসের পাস পেতে পারবে। তোমরা যে আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনো এবং মনোযোগ সহকারে ক্লাসটা যে অবলোকন করো, আশা করি তোমরা ভালোভাবে পাসের পাস অর্জন করতে পারবে। তাহলে আমি আবার রিভিশন 1 মিনিটের রিভিশনটা দেই যে ট্যাক্টুয়েশন অর্থ জুড়ে দেওয়া, আর ট্যাক্টুয়েশন কাকে বলে? বাক্যের শেষে একটি সমর্থন সূচক প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাক্টুয়েশন বলে। গঠনটা কি? যে সেন্টেন্স যাহা থাকিবে তাহা হুবহু বসাতে হবে, প্লাস কমা বসে, প্লাস ট্যাক্টুয়েশন বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। এরপরে 3টা প্রশ্ন মাথায় রাখলে আপনারা এর উত্তরটা ইজিলি হবে। যেমন প্রথমে দেখতে হবে বাক্যটি হাবুদক নাকি নাবুদক। যদি হাবুদক হয় তখন নাবুদক হবে, আর যদি নাবুদক হয় তখন হাবুদক হবে। দ্বিতীয়ত দেখতে হবে বাক্যটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে যায় তখন অক্সিলারি ভার্ব পজিটিভ ফর্ম তাহলে নেগেটিভ ফর্ম, আর নেগেটিভ ফর্ম তাহলে পজিটিভ ফর্ম। তখন আর 3 নম্বরটা দেখা লাগবে না। আর 3 নম্বরটা হচ্ছে বাক্যটি কোন টেন্সে আছে। যদি দেখা যায় বাক্যটিতে অক্সিলারি ভার্ব নাই তখন আমরা টেন্সটা ফলো করা লাগবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু, ডন, ডাজেন্ট অথবা ডাজ ব্যবহার হবে। আর যদি পাস্ট টেন্স হয় ডিডন্ট অথবা ডিড ব্যবহার হবে। এইটা মাথায় রাখলেই আশা করি তোমরা ট্যাক্টুয়েশন বলা হবে। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এটি হচ্ছে আমার প্রথম বিগত ক্লাস হচ্ছে প্রথম অনলাইন ক্লাস এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আশা করি কেমন হয় জানি না, তোমরা অবশ্যই তোমাদের অনুভূতি আমাকে জানাবে। আমার মাই ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স যারাই আমার এই ভিডিওটি দেখবে, আশা করি তোমরা তোমাদের অনুভূতি জানাবে। যদি মনে করো ক্লাসটা ভালো লাগে তাহলে আমি আর উৎসাহিত হবো যে নতুন সুন্দর করে আরো পরিবেশনের জন্য ক্লাস। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, বাড়িতে থাকো, এই আশা ব্যক্ত করে এখানেই আমার ক্লাসটা সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।